অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে আসি। আপনার কাছ থেকেই আমি বিরতিতে গিয়েছিলাম, যে বিষয়টা প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, যে এই যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, ষড়যন্ত্র তথ্য। জি, জামাতের একটা জিনিস খেয়াল করবেন যে ভারত বা আওয়ামী লীগের বেলায় তাদের কিন্তু সুর বেশ নরম। এটা হচ্ছে একটা রাজনৈতিক অভিযোগ যেটা করেছে ওনাদের গোলাম পারওয়ার সাহেব। এটাতে সুনির্দিষ্ট কি তথ্য, সুনির্দিষ্ট কি প্রমাণ তাদের কাছে আছে, আমি বলবো খোলাসা করে উনি আমার জামাতের ভাই যেন সেটা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে বিভিন্ন সভা সমাবেশ, সেগুলোর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন কিংবা একাংশ আর কি জামাতের যারা আছেন ইসলামী জামাতে ইসলাম এবং রাজনৈতিক জোটের এনসিপি কিছু নেতার বক্তব্য থেকেও এরকম কোনো ইঙ্গিত কখনো কখনো আমরা দেখেছি। এখন মাঠ পর্যায়ে স্থানীয়ভাবে বহু আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে জামাতের কথাও তো এসছে, আসেনি? সোশ্যাল মিডিয়া বলুন, গণমাধ্যম বলুন, আমরা কি দেখিনি? আমরা কি অন্ধ? কানার ভাই অন্ধ না। এখন দেখেন বিএনপির অবস্থান, বিএনপি একটা বড় দল, কিছু কিছু ঘটনা ঘটতে পারে, সেখানে একটা শৃঙ্খলার সাথে সাংগঠনিকভাবে আপনি জানেন যে কত অসংখ্য পদক্ষেপ নেওয়া হয়েছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই রকম। এখন এই সব অভিযোগ সম্পূর্ণভাবে আমরা যে একেবারে অস্বীকার করি বিষয়টা কিন্তু সেরকম না। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বারবার একটা কথা বলেছে যে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী বা যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট কোনো সদস্যকে বিএনপিতে ঠাঁই দেয়া হবে না। এই কথাটা তো একবার না, বহুবার বলেছে। এখন দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মীদের যে আশ্রয় দেয়া বা তাদের ব্যবসা বাণিজ্য দখল করার অভিযোগ জামাতের বিরুদ্ধেও তো আপনার এসেছে। এখন জামাত তাদের যে কৌশল যেটা তারা করছে, এবং নির্বাচনের আগেও আমরা যেটা দেখেছি যে নির্বাচন বলেন, সংস্কার, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা বা এসব সব কিছু নিয়ে জামাতে ইসলামীর মধ্যে এক ধরনের যে কৌশলগত একটা আপনার দূরত্ব আছে, মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে, এগুলো সব কিছু নিয়ে নির্বাচনের মাঠে, নির্বাচনের আগেও আধিপত্য ধরে রাখা বলেন কিংবা জনসমর্থন ধরে রাখার মতন একটা লড়াই আমাদের সাথেই তো তারা ছিল। তারা তো আমাদের ধানের শীষ প্রতীকে 2018-তেও নির্বাচন করেছে, তারা জাতীয় পার্টির সাথেও ছিল, আওয়ামী লীগের সাথেও ছিল। এখন বলতে গেলে বলতে হয় যে যখন যাকে দরকার তাকে ব্যবহার করবেন, ভালো কথা, কিন্তু বিএনপি ভাই, আমরা আপনাদেরকে সবচাইতে কঠিন সময়ে শেল্টার দেয়া দল হচ্ছে বিএনপি। যখন দিনে রাতে 24 ঘন্টা আমরা বিএনপি করি বলে বিএনপির জন্য যে কথা শুনেছি তা না, জামাত কেন আমাদের সাথে, এই কথা আমি বোধহয় টকশোতে 15 বছর আমরা এটাই শুনে গেছি এবং তাদেরকে ডিফেন্ড করে গেছি। আর আজকে যখন আবার অনেক রকম কথা আসে তখন বেশ মানে ভালো লাগে না খুব একটা। কি মনে হয় যে ডিফেন্ড করাটা কি ঠিক ছিল? না পা এটা কিন্তু না, আমি এটা শুনতে চাই। না যেটা বলেছেন, না গোলাম পারওয়ার সাহেব যেটা বলেছেন, আমি বলবো এটা আমার ভাইকে পরিষ্কার করবেন উনি, কারণ আমাদের দিকে যখন উনি আঙুল মানে উঠিয়েছেন, ভালো কথা, নিশ্চয়ই ওনার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পারওয়ার সাহেবের কাছে আছে, যেটার পরিপ্রেক্ষিতে না হয় উনি কেন বলবেন এই রকম এত বড় একটা, উনি তো একটা ছোটখাটো পদের মানুষ না, জামাতের মতন দলের উনি তো বড় একটা পদ হোল্ড করেন, তো বলবেন উনি যে কি ব্যাপার, যে সবার বেলা এই কথাটা বললে তো এখন হচ্ছে না, কারণ উনি তো এই কথাটা বলেননি, উনি যেটা বলেছেন আমি শুনেছি, কাজেই এটা ঠিক না, আমি তো বললাম। আর আমার দলের একটি কথা আপনি বলেছেন যে এই 15 বছরে শুনেছি বহু কথা, অনেক কথা শুনেছেন এবং সেই সময়টা ডিফেন্ড করে গেছেন। এখন কি মনে হয় যে জামাতের সাথে জোট করা বা এই দলকে ডিফেন্ড করে বিএনপি ভুল করেছিল? বা আমি সেটাই যাচ্ছি না, আমি বলেছি যে একটা দলের আরেকটা দল যখন জোট সঙ্গী হয়, আপনি দেখবেন এইবারও যখন বিএনপি আমরা 2/3 মেজরিটি নিয়ে আমাদের জনগণ ভোট দিয়েছে, কিন্তু দেখবেন যে জোটের যারা অনেকেই তো আমাদের ক্যাবিনেটে আছে না, সংসদে আছে না, তাতে কোনো অসুবিধা নেই, এটা গণতন্ত্রের বিউটি। কিন্তু জামাতকে আমার কেন জানি মনে হয় ওই যে একটা প্রবাদ আছে না বাংলায়, কৃতজ্ঞ, ওই যে কৃতজ্ঞ, ওইটার একটা যে আছে, ওইটার এক্সপ্লেনেশনে আর গেলাম না, উপকারীর উপকার স্বীকার করে না, মানে অস্বীকার করে কাইন্ড অফ। তো ওইটা আপনার খুব আমাদের কাছে এটা যে খুব ভালো লাগে বিষয়টা তা না। আমরা মনে করি যে ওনারা মনে রাখুক যেভাবে আমাদের দেশনেত্রী সবচাইতে কঠিন থেকে কঠিন সময়ে জামাতের ওনাদেরকে পাশে দাঁড়িয়েছিলেন, আমরা পাশে দাঁড়িয়েছিলাম, সেই কথাটাও মনে রেখেন। একেবারে চোখ উল্টে ফেললে হয় না, কারণ একদম আওয়ামী লীগ করেন, আবার ভারতের কথাও বলেছেন, কঠিন কথাও বলেন না, কোমল স্বরে কথা বলেন, তো সবকিছু মিলিয়ে আর কি
খোলাসা করতে হয় স্ট্যান্ড। আচ্ছা, দিল্লিকে কঠোর বার্তা দেওয়ার একটি প্রসঙ্গ এখানে এসেছে, সেই জায়গা থেকে আমি আপনার কাছে শুনতে চাই যে আপনারা কি এরকম কিছু ভাবছেন কিনা এই বিষয়ে দিল্লির সাথে, দিল্লি সরকারের সাথে কোনো আলোচনা করার ব্যাপারে, যেখানে ওখান থেকে না, এটা তো বন্দি বিনিময় চুক্তি আমাদের আছে ভারতের সাথে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন এবং আমাদের এইসব বিষয়গুলো যারা দেখভাল করছেন, তারা আমাদের প্রতিবেশী দেশ, তারা একটা বড় দেশ। এখন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আওয়ামী লীগের জাস্ট অপোজিট, আমাদের আত্মমর্যাদা নিয়ে আমরা দাঁড়িয়ে চোখে চোখ রেখে আমরা কথা বলছি। এমন না যে আমরা একেবারে ওই যে এর আগের বারের মতন স্বামী স্ত্রীর সম্পর্ক, না, আমাদের সাথে সেই সম্পর্ক নেই। আমাদের সাথে আমাদের একটাই পররাষ্ট্রনীতি, বাংলাদেশের নীতি, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। কাজেই এখানে অন্য কোনো মেসেজ কিংবা অন্য কোনো কিছু দিয়ে ভুল বোঝানোর কোনো রকম সুযোগ। বন্দি বিনিময় চুক্তি তো আছে, কিন্তু এর পাশাপাশি যে আপনার এখান থেকে এখন তো তিনি আসামি এবং যে ফাঁসির আসামি, তিনি এবং তার দল এখানে নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। এই অবস্থায় তিনি যেখানে ভারতের মাটিতে বসে তিনি রাজনৈতিক আলাপ করছেন, আদেশ দিচ্ছেন, সেটাকে আপনারা কিভাবে ডিল করবেন বলে ভাবছেন? না, এটা তো দেখেন, দিনের শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, এটা যেমন ফ্যাক্ট, সেই একইভাবে যে আমরা বাংলাদেশের মানুষের উপর কিন্তু ভরসাটা রেখেছি। আমি আপনাকে এর আগের যে সেগমেন্টে বলেছি যখন, যে আমাদের হাজারের উপর নেতাকর্মী গুম, কেবল ৩৬ দিনে জাতিসংঘ বলছে ১৪০০, তার থেকেও বেশি, ৪০,০০০-এর মতন নেতাকর্মী না হয় আহত। তো এই যে বিষয়গুলো আছে, মানবতা বিরোধী অপরাধের মতো, গণহত্যার মতো অভিযোগ যেগুলো আছে, এগুলো আপনার দেশে এসে আইনের মুখোমুখি হওয়া, বিচারের মুখোমুখি হওয়া, এটা তো আমরা তো চাইবো যে, সেটা তো বাংলাদেশের মানুষ চাইবে যে যেই অভিযোগগুলো এসেছে সেগুলো ফেস করতে হবে। তো দিনের শেষে সেগুলো মোকাবেলা করে তারপরে বিচারে যা হয়, ল অফ দ্য ল্যান্ড যেটা করবে, আমাদের দেশের আইন আছে, কানুন আছে। ধন্যবাদ।